আসসালামু আলাইকুম। আমি মাহমুদা খাতুন। নবম দশম শ্রেণী ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা। গত ক্লাসে আমি তোমাদের রেওয়ামিল শিখিয়েছিলাম, একটি সহজ রেওয়ামিল। আজ আমি তোমাদের যে পাঠটি শেখাবো সেটি নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের নগদান বই, অর্থাৎ অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় অনুশীলনী ৮, ১২৩ পৃষ্ঠায় ২ নম্বর সৃজনশীল। ১২৩ পৃষ্ঠায় ২ নম্বর সৃজনশীলে দেখা আছে যেটি চট্টগ্রাম বন্দর ট্রেডার্স ২০১৭ সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। জুন ১, নগদ ১,২০,০০০ টাকা এবং ২ লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো। জুন ৩, যমুনা ট্রেডার্স এর নিকট থেকে ১ লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে ২০,০০০ টাকা ও চেকে ৩০,০০০ টাকা প্রদান। এইটুকু পড়াতে তোমরা বুঝতে পারছো আমি কোন অঙ্কটি পড়ছি। অবশ্যই বোর্ড বইয়ের পৃষ্ঠাও উল্লেখ করেছি। সম্পূর্ণ অঙ্ক না পড়ে আমরা সরাসরি সৃজনশীলে চলে যাচ্ছি। এখন দেখো কয়ে আছে বন্দর ট্রেডার্স এর অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। বন্দর ট্রেডার্স এর অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। তোমরা তো জানো কয়ে 2 মার্ক। আমরা এখন সরাসরি গণিতে চলে যাচ্ছি। কয়ের জন্য জায়গা ছোট লাগবে, এই জন্য আমি ছোট করে ছক করেছি। এই দেখো তোমরা লিখবা বন্দর ট্রেডার্স এর অফিস সরঞ্জামের মূল্য নির্ণয়। অফিস সরঞ্জামের মূল্য নির্ণয়। অনেকে এটা লেখো না, তোমরা সরাসরি অঙ্কে চলে যাও, তোমাদের 1 নম্বর কাটা চলে যেতে পারে। এটা লিখে তোমরা লিখবা তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এখন আমাদের দেখতে হবে এই অফিস সরঞ্জামের 2 মার্ক সাধারণত 2টি এন্ট্রি যায়। অফিস সরঞ্জামের কোন কোন আইটেমটা আমাদের এখানে যাবে। এই বইয়ে দেখো অফিস সরঞ্জামের মূল্যের মধ্যে আছে জুন 5 এবং আছে আরেকটি জুন 15। অফিস সরঞ্জামের মূল্য নির্ণয়। তাহলে 2000 এ তারিখ লিখবা 2017 জুন 5। ফটোকপি মেশিন ক্রয়। আমার জায়গা কম, তোমরা লিখবা মেশিন ক্রয়। মেশিন ক্রয়, মেশিন ক্রয়, এটার মূল্য হচ্ছে ৭৫,০০০ টাকা। অ্যাকাউন্টিং এ শূন্য হইতে সাবধান। এই ৭৫,০০০ লেখার সময় ৭,৫০০ লিখে ফেলো, আবার দেখা যাচ্ছে ৭৫ লক্ষ লিখে ফেলো। ৭৫,০০০ তোমরা ঠিক করে লিখবে। তারপরে আছে 15 জুন 15, 8 জুন লিখতে হবে না, 15 লিখলেই হবে। ফটোকপি মেশিনে বহন খরচ, সংস্করণ খরচ, মেশিনের খরচ সংক্ষেপে। মেশিনের খরচ 3000। এই টাকাগুলো লেখার সময় তোমরা ঠিক সেভাবে লিখবা, এইভাবে ৭৫ আর 3 ৭৮,০০০ টাকা। ঠিক এই সোজাসুজি। শেষ, এতটুকুই। কয়ের সমাধান আমাদের শেষ হয়ে গেল। এটুকু দরকার নেই। তোমরা দেখলে কয়ের 2টো মার্ক দেখে 2টি এন্ট্রি থাকে। অনেক সময় 1টিও থাকে, অনেক সময় 3টিও থাকে। তোমাদের যেটা চাইবে ঠিক সেটা লিখে তোমরা এইভাবে সৃজনশীলটি সমাধান করার চেষ্টা করবে। এখন তোমাদের ক্ষয়ে কি প্রশ্ন বলেছে দেখো বইয়ে, জুন 1 থেকে 15 তারিখের লেনদেন অবলম্বনে 2 ঘরা নগদান বই প্রস্তুত কর। অর্থাৎ 1 থেকে 15 তারিখের মধ্যে লেনদেনগুলি নিবে। তোমরা যদি প্রশ্ন না পড়ে সবগুলি নেওয়ার চেষ্টা করো। আমরা জুনের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যে লেনদেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা 2 ঘরা নগদান বই তৈরি করব। 2 ঘরা নগদান বইয়ের ছক আমি টেনে রেখেছি। দেখো আগে যখন আমি তোমাদের 4-5 বছর আগের বইয়ে তখন ডেবিট ক্রেডিট লেখা থাকতো না, প্রাপ্তি প্রদান লেখা থাকতো। এখন নতুন হয়েছে ডেবিট ক্রেডিট। বাম পাশের গুলোকে ডেবিট আর ডান পাশের গুলোকে বলা হয় ক্রেডিট। অর্থাৎ যে যে আইটেম দ্বারা আমার
টাকা পয়সা আসে সেগুলো ডেবিট দিকে, আর যে যে আইটেম দ্বারা আমার টাকা পয়সা চলে যায় অর্থাৎ প্রদান হয় সেটি আমাদের ক্রেডিট দিকে। দেখো ঘয়ের বইটি নগদান বইয়ে তারিখ, বিবরণ, নং অর্থাৎ রসিদ নং, খ পৃষ্ঠা অর্থাৎ খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, এটা এক পাশ। এবার আবার ঠিক সেম তেমনি তারিখ, বিবরণ, ভাউচার নং, খ পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে দেখো ঘর কয়টি, অনেক সময় এমসিকিউ প্রশ্ন আছে যে নগদান 2 ঘর নগদান বইয়ের ছক কয়টি, ঘর কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি। 2 ঘর নগদান বইয়ের ছক 12টি, 3 ঘর নগদান বইয়ের ছক 14টি, আর 1 ঘর নগদান বইয়ের ছক 8টি। তোমাদের এই নগদান বই সমাধান যখন আমি করতে যাব 2 ঘরা, যে কথাগুলো আমার বিশেষ করে বলা প্রয়োজন, ছাত্রছাত্রীরা 2 ঘোড়া নগদান বই, ঘোড়া মানে কি, ঘোড়া মানে ঘর, তারা কি লেখে 2 ঘোড়া, ঘোড়া লিখে রেখে দেন, ঘরে ঘরে ঘোড়া যে টকবক টকবক করে চলে ঘোড়া, সেটা আসলে কি তাই না? আসলে না, আসলে 2 ঘোড়া অর্থাৎ 2টা ঘর, যেমন নগদ টাকার একটা ঘর, ব্যাংকের টাকার একটা ঘর। 3 ঘোড়া যখন বলবো তখন নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা, তখন তিন ঘোড়া না, 3টা ঘর। 3টা ঘর দেখে টাকার ঘর 3টি বলে 3 ঘোড়া, টাকার ঘর 2টি বলে 2 ঘোড়া, টাকার ঘর 2টি বলে 1টি বলে 1 ঘোড়া, অর্থাৎ ঘোড়া মানে ঘর, ছক, এটা মনে রাখবে। আরেকটি কথা না বলছি, এই যে নগদান বই আমরা করবো, নগদান হিসাব, নগদান বইয়ের পরীক্ষায় প্রথম কয়ে থাকে, বেশিরভাগই কয়ের প্রশ্ন থাকে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। যে সকল লেনদেনগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না তাদের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ নগদান বইয়ে সবসময় নগদ লেনদেনগুলি সংগঠিত হবে, এখানে বাকিতে বা ধারে এ ধরনের কোনো লেনদেন যাবে না। অর্থাৎ আবার ভালো করে মনোযোগ দিয়ে শোনো, নগদান বইয়ে সবসময় নগদ লেনদেনগুলোই আসবে, এখানে বাকিতে বা ধারে লেনদেন আসবে না। কয়ে এটাই বেশি থাকে, নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ নির্ণয় করো, বা অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। আমরা সরাসরি এখন চলে যাচ্ছি, দেখো কিভাবে খাতায় ছক টানা এবং টাকার অঙ্ক কোথায় বসাবো, বিবরণ কোথায় বসাবো, তারিখ কোথায় বসাবো, একদম ঠিক মতো সেভাবে বসাবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে। এভাবে দেখো, জুন 2017 তারিখ 2017 জুন 1 নগদ 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকা নিয়ে ব্যাংক জমা দিয়ে ব্যবসা শুরু করলো। প্রথমে 1 তারিখে যে টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করে সেটিকে বলা হয় ব্যালেন্স বিডি অথবা মূলধন। তোমরা মূলধনও লিখতে পারো, ব্যালেন্স বিডিও লিখতে পারো, দুইটাই সঠিক। ব্যালেন্স বিডি এটাকে বলে, ব্যালেন্স বিডি অর্থাৎ শুরু, ব্যালেন্স বিডি এইভাবে লিখ। অনেকে মূলধন হিসেবে লেখেন, ব্যবসা আরম্ভ করলে সেটা মূলধন হয়, ব্যালেন্স বিডি। দেখো নগদের ঘরে 1,20,000, এই নং খ পৃষ্ঠা, এটার কোনো কাজ নেই, এটা কিন্তু আঁকতে হবে। 1,20,000 কমা দিয়ে সুন্দর করে লিখবা। এরপরে এই ব্যাংকের ঘরে 2 লক্ষ টাকা, ব্যালেন্স বিডি 1 তারিখের লেনদেন আমার হয়ে গেল। জুন 3 যমুনা ট্রেডার্সের নিকট ধর 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা, চেকে 30,000 টাকা প্রদান অর্থাৎ ওই দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে। দেখো আর এদিকে লিখতে হবে, এখানে আবার তারিখ লিখবা, 2017 জুন 3 নগদে পণ্য ক্রয় করে নগদে কি করছে 20,000 টাকা এবং চেকে 30,000 টাকা। যদি চেকের কথা উল্লেখ থাকে ব্যাংকের ঘর, চেক মানে ব্যাংক, এটা ক্রয় হিসাব লিখবা, সব হিসাব, ক্রয় হিসাব, $20,000 নগদের ঘরে 20,000, ঠিক সেই জায়গায় লিখবা, চেকে 30,000,
দেখো তারপরে জুন 5 ব্যবসায়ের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয়। তাহলে মেশিন ক্রয় করছে, টাকা চলে গেছে, মানে টাকা খরচ হয়েছে। জুন 5 যে কারণে টাকা আমার আসবে সেটা যাবে ডেবিট দিকে, যে কারণে টাকা আমার চলে যাবে সে যাবে ক্রেডিট দিকে। মেশিন ক্রয় মেশিন হিসাবে লেখা যায় ৭৫,০০০ টাকা। জুন 9 ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ৫,০০০ টাকা এবং ব্যবসার প্রয়োজনে ১০,০০০ টাকা উত্তোলন। জুন 9 তারিখটা খুব গুরুত্বপূর্ণ। দেখো ব্যাংক হতে যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করে তাহলে সেটা শুধু তারই উত্তোলন, আর যদি ব্যবসার প্রয়োজনে টাকা উত্তোলন করে সেটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি অর্থাৎ বিপরীত দাখিলা। কন্ট্রা এন্ট্রি অর্থাৎ বিপরীত দাখিলা। আমি এটা লিখে তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। জুন 9 উত্তোলন হিসাব। আবার জুন 9 এবার আমি থামবো, খেয়াল করো। দেখো আমি সি লিখেছি, এটা ক লেখা যায়, কোনটা ক লেখা যায়, শুধু সিউ লেখা যায়, তিনটা জিনিস লেখা যায়। ক লেখা যায় কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে ক লিখলেও হবে ওই দুইটা ঘরের মধ্যে। আবার দন্তস্বরী সি এটাও লেখা যায়, আবার এই সিউ লেখা যায়। এটাও তোমরা লিখতে পারো কোনটা বোঝানোর জন্য। দেখো মালিক যেটা ব্যবসা থেকে মালিক যেটা নিজের প্রয়োজনে উত্তোলন করেছে সেটা আমি লিখেছি শুধুমাত্র উত্তোলন হিসাব ব্যাংকের ঘরে টাকা। আর যেটা ব্যবসার প্রয়োজন উত্তোলন করেছে সেটি আমি লিখেছি সি, অর্থাৎ যখন আমি ব্যাংকের ঘরে টাকা বসাবো তখন তো ব্যাংক হিসাব লিখবো না, নগদান হিসাব ব্যাংকের ঘরে টাকা, ঠিক একই টাকা ব্যাংক হিসাব নগদ ঘরে টাকা। এটাকে বলে কন্ট্রা। অর্থাৎ যখন ব্যাংক থেকে টাকা তুলে তখন ব্যাংকে টাকা কমে যায় আর ব্যবসায় বেড়ে যায়। অর্থাৎ ব্যাংক থেকে টাকা উত্তোলন আর ব্যাংকে জমা দেওয়া, এই দুইটা সবসময় কন্ট্রা মনে রাখবা। ব্যাংকে টাকা জমা দেওয়া, ব্যাংক থেকে উত্তোলন করা, অর্থাৎ এই দুটি কাজ করলেই কন্ট্রা হয়। ব্যাংকে যদি আমি টাকা জমা দিই ব্যাংকে বেড়ে যায়, ব্যবসা থেকে কমে যায়। আর ব্যাংক থেকে যদি উত্তোলন করি ব্যাংকে কমে যায়, ব্যবসায় বেড়ে যায়। অর্থাৎ দুই জায়গায় প্রভাব পড়ে একই জিনিস, এই জন্য এটাকে বলা হয় কন্ট্রা অর্থাৎ বিপরীত দাখিলা। এটা তোমাদের বোর্ড বইয়ে রিডিং তোমাদের আছে, প্রত্যেকটা লাইন লাইন রিডিং পড়বা তোমরা। এটা এমসিকিউর জন্য লাগবে এবং কন্ট্রা এন্ট্রি বোঝার জন্য তোমাদের দরকার হবে। এখন এটা আমরা হিসাব করব। ক্ষয়ে আমাদের ছিল জুন 1 থেকে 15। আমরা 15 তারিখের লেনদেনটি লিখে নিই, এটা লিখে নেই। জুন 15তে ফটোকপি মেশিনের খরচ অর্থাৎ এটা আমাদের প্রদান, খরচ প্রদান করেছে, যেহেতু প্রদান সেটি জুন 15 তারিখ। এইটুক পর্যন্ত আমাদের লেনদেন। এটা লিখো মেশিন খরচ হিসাব বা সংস্থান হিসাব লেখা যায়।
সংস্থাপন হিসাব অথবা মেশিন খরচ হিসাব 3000। আমাদের 15 তারিখের মধ্যে লেনদেনগুলো শেষ হলো। এখন আমাদের যেটা কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দেখো, যে তোমরা এই যে আমি ছক টেনেছি ঠিক এরকম ভাবে ছক টেনবা, সবার শেষে আগে করবা না। এখন দেখো এটা এখানে একটা জিনিস মনে রাখবা, নগদান বইয়ের ডেবিটের থেকে ক্রেডিটের টাকার যোগফল কখনোই বেশি হবে না। এটা আগে যোগ করব, এই সোজাসুজি একদম। এখানে 1,20,000 আর 10,000, তাহলে এটার যোগফল কত হলো? 1,30,000। $1,30,000। এটার যোগফল যা আছে তাই 2 লক্ষ। দুইটা রাখ দিন, 2 দাগ। এখন এখানে ঠিক এই সুদা ওই টাকাটা এখানে লিখবো, 1,30,000। 2টার উপর দাখিলার নিয়ম অনুযায়ী 2 দিকে যোগফল মিলাই দিতে হয়, তাই মিলাই দিতে হবে 2 লক্ষ। দেখো 1,30,000, এটা কিন্তু পুরোপুরি যা আছে তাই। এখানে আসো, যে এখানে কিন্তু এগুলা কিন্তু এটা যোগফল না, এখানে এটাকে লিখতে হবে ব্যালেন্স সিডি। কিভাবে মিলিয়ে দিতে হবে? এই জুন মাস কত তারিখে? জুন মাস 30 তারিখ। যে মাসে অঙ্ক সেই মাসের লাস্ট দিন, কোন মাস যদি 31-এ হয় তাহলে 31 তারিখ ব্যালেন্স সিডি হবে। যে মাস 30 তারিখে সেটা 30 তারিখে লিখবা। জুন 30 তারিখে, তাই জুন 30 লিখবা। তোমরা অনেক সময় এইটা বোঝো না, জুন 30 কেন হলো, কেন আমরা শেষ অঙ্ক বের করবো ব্যালেন্স সিডি। সিডি ইংরেজিতেও লেখা যায়, আবার বাংলায় লেখা যায় ব্যালেন্স সিডি। এটা এখন যেটা মিলে 1,30,000, 20,000 এগুলো যোগ করে এটা থেকে বিয়োগ দিলে যেটা হবে সেটা ব্যালেন্স সিডি। দেখো তোমরা ক্যালকুলেটরে করো, 1,30,000 আর এর যোগ করলে যেটা বেরোবে সেটা আমাদের ব্যালেন্স সিডি। 32,000 টাকা হবে, 32,000 টাকা। 32,000 টাকা দিলে আমাদের মিলে যাবে, এটা ব্যালেন্স সিডি। তারপর ওইটা যোগ করো 2 লক্ষ থেকে, ওগুলো বাদ দিলে কত থাকবে? 1,55,000 টাকা। $1,55,000 টাকা, 5,000 টাকা, 1,60,000 টাকা আর 40,000 টাকা, 2 লাখ মিলে গেল। মানে মিলাই দিতে হবে, যত টাকা বাকি সে 2 লক্ষ থেকে মিলাই দিতে হবে। এই 2 দাগ দেওয়া মানে হিসাব ক্লোজ। এখন খেয়াল করো, এই জুনের পরে কোন মাস? জুনের পরে জুলাই। জুলাইয়ের 1 তারিখে এটা আবার ব্যালেন্স বিডি হয়ে যাবে। ব্যালেন্স সিডিটাই জুলাইয়ের 1 তারিখে ব্যালেন্স। সেটা লেখার নিয়ম কি? এই দেখো এখানে লিখতে হবে ব্যালেন্স বিডি, এটা জুলাই, জুলাই ব্যালেন্স বিডি। এইটা কিন্তু উত্তর। খেয়াল করো, এই যে এটা আমি তারকা চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছি, এই লাইনটা 32,000। এখানে কিন্তু ডবল দাগার দেওয়া যাবে না, 1 দাগে শেষ। 32,000, 1,55,000, এটা আমাদের উত্তর। পরবর্তী মাসে এটা আমাদের 2 ঘর নগদান শেষ। নগদান বই অঙ্ক করতে গিয়ে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কোনটা এন্ট্রি কোনটা। ব্যাংকে টাকা জমা দেওয়া, ব্যাংক থেকে উত্তোলন, 2টা ব্যাংকের সাথে জড়িত। তবে হ্যাঁ, মালিক যদি নিষ্প্রয়োজনে উত্তোলন করে সেটা হবে না, ব্যবসার জন্য উত্তোলন করলে সেই কোনটা এন্ট্রিটা তোমরা সঠিক মতো বসাবে। আর এই ব্যালেন্স বিডিসিডি বের করাটা অত্যন্ত সহজ, নিজেরাই করতে পারো, কিন্তু তোমরা করতে চাও না। যোগ বিয়োগ করে বিয়োগ দেওয়া, বিয়োগ করে 2 দিকে মিলিয়ে দিতে হবে। আমরা দেওয়া মিলে যখন করেছিলাম অনিশ্চিত হিসাব যেমন মিলিয়ে দেওয়া লাগছে, এই নগদান বইয়ের ব্যালেন্স সিটে যত টাকা শর্ট পড়ে সেটা দিয়ে ওই টাকা পরবর্তী মাসে, যদি অঙ্ক হতো ফেব্রুয়ারি তাহলে পরবর্তী মাসে আমার হতো মার্চের 1 তারিখ ব্যালেন্স বিডি হতো। যেটা সিডি বেরোবে পরবর্তী মাসে সেটাই ব্যালেন্স বিডি হয়ে আমাদের এইভাবেই চলতে থাকবে কন্টিনিউ।
2 ঘর নগদান বই আমরা করতে গিয়ে দেখলাম যেখানে ঘর হচ্ছে 12টি এবং এখানে কন্ট্রা এন্ট্রি আছে এবং 2টা ব্যালেন্স বিডি থাকে, 2টা টাকা থাকে। অনেক সময় তোমাদের প্রশ্ন করা থাকে উপযুক্ত তথ্য হতে নগদান বই তৈরি করো। তোমাদের তখন 2টা টাকা থাকলে বুঝতে হবে যে এটা 2 ঘর নগদান বলছে। আর যদি একটা টাকার ঘর একটা থাকে শুধু নগদ টাকা, বুঝবে যে 1 ঘর নগদান বই। নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই তোমাদের বোর্ড বই আছে। তোমাদের এই পৃষ্ঠাগুলো তোমরা রিডিং করবা, দেখবা কন্টেন্টে আমি যে কথাগুলো বললাম এখন আমার কথা কথার সাথে মিলিয়ে দেখবা, তোমাদের জিনিসটা আরো সহজ হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি গ নাম্বারের অ্যান্সার করতে। গয়ে আছে 3 ঘর নগদান বই। আমি বোর্ডে 3 ঘর নগদান বই ছক টেনেছি, তোমরা দেখো 3 ঘর নগদান বই ছক কয়টি। আগে বলছিলাম যে 2 ঘর নগদান বইয়ের ছক থাকে 12টি, এটা হবে 14টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি 3 ঘর নগদান বই। তোমরা আগের ছকের মতোই একটুখানি আলাদা, দেখো একটা আছে বার্তা, প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা। এই দুটি ছক আমাদের 3 ঘর নগদান বইয়ের বাড়তি। তাহলে আমাদের 1 ঘর নগদান বই ছক 10টি আর 2 ঘর নগদান বইয়ের ছক হলো 12টি, 3 ঘর নগদান বইয়ের ছক হচ্ছে 14টি। এখন আমাদের এই সমাধানে যাই আমরা। 2 এর গয়ে বলছে প্রারম্ভিক হাতে নগদ 1,20,000 টাকা ও ব্যাংক উদ্ধৃত 60,000 টাকা ধরে নতুন জুন 18 হতে 30 তারিখের সাহায্যে লেনদেনের 3 ঘর নগদান বই প্রস্তুত করো। দেখো তোমরা বইয়ে আগে প্রথমে ছিল এই অন্য টাকা, এখন এখানে আলাদা করে উল্লেখ করে দিয়েছে যে আমাদের হাতে নগদ এবং ব্যাংক উদ্ধৃত কি ধরতে হবে। তাহলে এটা আমাদের ব্যালেন্স বিডি 1,20,000 টাকা এবং 60,000 টাকা ব্যালেন্স বিডি। তাহলে জুন 1 ব্যালেন্স বিডি, আগেই বলছি এটা মূলধনে লেখা যায়, ব্যালেন্স বিডি এভাবে লেখা যায়, আবার ইংরেজিতে বিডি লেখা যায়, 3টা ভাবেই লেখা যায়। ব্যালেন্স বিডি অর্থাৎ শুরু। এখানে তোমাদের দেয়া আছে যেটা 1,20,000 60,000, 1,20,000 আর ব্যাংকে আছে 60,000। আগে কিন্তু উপরে অন্য টাকা ছিল, এখানে বলে দিচ্ছে এটা। এরপরে 18 তারিখের পর থেকে আমাদের যেগুলো লেনদেন আছে 18 তারিখের পর থেকে আছে সেগুলো নিতে হবে। 18 তারিখ হতে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা, প্রদবিল পরিশোধ অর্থাৎ আদায় এবং পরিশোধ, প্রাপ্য বিল ডেবিট এবং প্রদবিল ক্রেডিট। তাহলে এটা জুন 18 প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব 25,000 টাকা। এরপরে প্রদয় বিল আমাদের ক্রেডিটের আইটেম, এখানে 18 তারিখ লিখতে হবে জুন 18 প্রদয় বিল হিসাব। $15,000 টাকা। ব্যাংকের কথা বলেছে, আমরা ব্যাংকের ঘরে টাকাটা বসাবো 25,000 টাকা ব্যাংকে, 25,000 টাকা ব্যাংকে, নগদের ঘরে না দিয়ে ব্যাংকের ঘরে দিতে হবে যেহেতু ব্যাংকের কথা বলেছে। এবার আছে জুন 22 পতেঙ্গা স্টোরতে 13,000 টাকা চেক প্রাপ্তি এবং 1,000 টাকা বার্তা মঞ্জুর। পতেঙ্গা স্টোর হিসাব চেক প্রাপ্তি অর্থাৎ ব্যাংকের ঘরে জুন 22 পতেঙ্গা স্টোর হিসাব, পতঙ্গ স্টোর হিসাব 13,000 টাকা ব্যাংকের ঘরে। এই যে বার্তার কথা এখন বলেছে, বার্তা লিখবো 1,000 টাকা, বার্তার ঘরে এতক্ষণ পর্যন্ত আসলো 1,000 টাকা। একটা জিনিস খেয়াল করে, বার্তার টাকা যোগ করতে হয় না, দুইটা বার্তার টাকা একটা পদ্ধতি একটা প্রাপ্ত থাকে, তাছাড়া অন্য থাকে না সাধারণত। এরপরে আছে 26 তারিখ যমুনা ট্রেডার্স 10% বার্তায় নগদে 20,000 টাকা ও 25,000 টাকা চেক ইস্যু। যমুনা জুন 26 এই পাশে জুন 26 যমুনা ট্রেডার্স
যমুনা হিসাব লিখলেও হয়, যেহেতু জায়গা আছে তাই আমরা সংখ্যা লিখে দিলাম। যমুনা ট্রেডার্সের কাছ থেকে নগদে 20,000 এবং 25,000 টাকা চেক, চেক মানে ব্যাংক। নগদে কত টাকা? 20,000 এর 25,000, নগদে 20,000 আর এটাতে চেকে 25,000। এইখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, খেয়াল করো, যে এখানে 10% বার্তায় বলেছে নগদে 20,000 এবং 25,000। আমাদের এই পুরো সম্পূর্ণ অঙ্কটায় জুন মাসের 3 তারিখে ছিল যমুনা ট্রেডার্সের 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে, অর্থাৎ 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 এবং 30,000 অর্থাৎ 50,000 টাকা ছিল। এই 50,000 টাকার 5% অর্থাৎ 5,000, 10%, 50,000 টাকার 10% অর্থাৎ 5,000। এইখানে লিখতে হবে আমাদের এই এই বার্তাটা 5,000 টাকা। তোমরা এই টাকাটা কিভাবে আসলো তোমাদেরকে আমি আবার বলি। আগে ক্ষয়ে যে আমরা অঙ্কটা করেছি 2 ঘর নগদানে, সেখানে জুনে 3 ছিল যমুনা ট্রেডার্স, ঠিক যমুনার দিকে আমরা যাচ্ছি। 10% বার্তায় নগদে 20,000 ও 25,000 টাকা চেক ইস্যু, এটা 3 ঘরে আসলো। কিন্তু এই যে বার্তা টাকাটা ওখান থেকে নিয়ে, অর্থাৎ 20,000 আর 30,000 টাকা, এই টাকাটা, এইটা যাতে তোমাদের ভুল না হয় এটা বুঝে নিতে। 20-30 তাহলে কত হলো? 50। 50,000 টাকার 10% মানে 5,000 টাকা। ওইটাই হচ্ছে আমাদের বার্তা। বার্তা মানে ছাড় দেওয়া, অর্থাৎ কোম্পানি বা ব্যবসা ছাড় দেয়, কিছু টাকা ছাড় দেয়, ব্যবসা সম্প্রসারণের জন্য হোক, ব্যবসা বেশি লাভের জন্য হোক, যে কোনো কারণে হোক, এটা ছাড় দেওয়া হয়, সেটা বার্তা টাকা। এরপর আছে জুন 26 তো শেষ হলো, জুন 30, এটা আমাদের অঙ্কের শেষ আইটেম। ব্যাংক সুদ মঞ্জুর 500 চার্জ করত। ব্যাংক সুদ হলে এখানে জুন 30 ব্যাংক সুদ হিসাব অনুশীলন করতে করতে তোমরা বুঝে যাবা। তোমরা এই ব্যাংক সুদ তোমরা ওইদিকে লিখে ফেলো আর চার্জ এদিকে লিখে ফেলো। ব্যাংক সুদ হিসাব এটা ক্লায়েন্ট বা কাস্টমারের এটা একটা খরচ, আর ব্যাংকের একটা ব্যাংক চার্জ আয়। ব্যাংক সুদ এই যে ব্যাংক চার্জের কাছে ব্যাংক 500 টাকা, ব্যাংক টাকা দেখে লিখতে হবে 500, আর এটা চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব। একই তারিখ 30 জুন, মানে এভাবে দিলে হয় জুন, আর বারবার দেওয়া লাগে না। ব্যাংক চার্জ হিসাব এখানে 1,000 টাকা ব্যাংকের ভাবে। আমাদের সমস্ত লেনদেনগুলি লেখা শেষ হয়ে গেল। এখন আবার সে আগের মতো কিভাবে আমরা হিসাব করি, হিসাবটা খেয়াল করো। একদম ঠিক এইভাবে সোজাসুজি দাগ দিবা সবগুলো, একবারে স্কেল টেনে সব সোজাসুজি, শুধু তারিখটা দেওয়া যাবে না, তারিখ দরকার নেই, দাগ টাকাগুলো দাগ দিতে হবে একদম সোজাসুজি। দেখো আমি একদম সোজাসুজি টাকাগুলো দাগ দিলাম। এটা টাকা, এটা 1,000 টাকা 1,000ই বসলো। 1,20,000 নগদে ছিল, 1,20,000, আর কোনো আইটেম নাই। এটা ডবল ডাক। এখানে এটা যোগফল করে বসাবো, আমাদের টোটাল যোগফল হবে কত? 1000, তোমরা ক্যালকুলেটর শিখো। এটা যোগফল আমাদের করতে হবে 60,000, 25,000, 13,500। এটা যোগফল হবে 98,500। ঠিক এইটা ওরকম, এইটা 5,000 টাকা এমনি বসে যাবে। এখানে আগের মতোই 1,20,000 লিখতে হবে। আর 98,500 লিখতে হবে। এখন ব্যালেন্স আমাদের বের করতে হবে সিডি আগের মতো। এই জুন মাস 30 তারিখে, তাহলে জুন 30 ব্যালেন্স সিডি। তাহলে 1,20,000 এখানে লাগবে আমাদের 1 লক্ষ। এটা 98,500 থেকে এগুলো বাদ দিলে, তোমাদের খেয়াল করো, 98,500 থেকে এগুলো বাদ দিলে কত হবে?
57,500 টাকা। পনেরো হাজার, 25,000, 1,000, 57,500, এই টোটালটা যোগ করলে 58,500। এটা ডবল দাগ, অর্থাৎ হিসাব ক্লোজ। কিন্তু এই বার্তাটা এরকমই থাকবে, বার্তা ক্লোজ করার দরকার নেই। ওই ব্যালেন্স বিডিটাই সিডিটাই পরবর্তী মাসে আমরা কি জুনের পরে জুলাই, ঠিক আগের মতোই জুলাই মাসের 1 তারিখ, জুলাই 1 ব্যালেন্স বিডি 1,58,500, 1,57,500। অর্থাৎ আমাদের ব্যালেন্স সিডিটাই পরবর্তী মাসে ব্যালেন্স বিডি। এর আগে তোমাদেরকে আমি বলছি যে মাসেরই অঙ্ক থাকুক, শেষ করার পরে ওই ব্যালেন্স সিডি যেটা আমাদের বের হবে সেটাই আমাদের আনসার, ওইটাই পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে চলতে থাকবে। এখন তোমরা লক্ষ্য করো যে এই যে লেখাগুলো ঠিক যেখানে তোমরা বিবরণ লিখবে ওই সোজাসুজি লিখবা। যদি এইভাবে তোমরা সোজাসুজি বুঝে বুঝে লিখো, তাহলে যে শিক্ষক খাতা দেখবেন উনি বুঝবেন যে তুমি নিজেই করেছো অঙ্কটা। কিন্তু কেউ যখন শিক্ষকরা কিভাবে বুঝতে পারে যে তুমি নিজে করেছো বা অন্যটা খাতা দেখেছো, মানে টাকা এক জায়গায় লেখা যমুনা, টাকা আর এক জায়গায় লেখো, এক জায়গায় লিখে থাকো ব্যালেন্স সিডি, উত্তর আর এক জায়গায় চলে যায়। আর ডবল দাগ দিতে হবে কোন জায়গায়, এক দাগ দিতে হবে কোন জায়গায়, তারপরে শেষে একটা লাইন দিতে হবে কোথায়, এগুলো তোমাদের ভুল হয়ে যায়। এই জন্য বলছি যে তোমরা এই টাকাগুলো অ্যাকাউন্টিং এর শূন্যতে সাবধান। দেখবা দশমিক দিয়ে টাকা থাকে, দশমিকের পরে টাকাটা না লিখলেও অঙ্কে হয়। বোর্ড বইয়ের 104 থেকে 125 পৃষ্ঠা অবশ্যই তোমরা টেক্সটটা ভালো করে পড়বে, কারণ না বোর্ড বইয়ের কোনোই বিকল্প নেই। যেমন শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই, বোর্ড বইয়ের কোনো বিকল্প নেই। সব বোর্ড বই তোমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। তোমরা বোর্ড বই রিডিং ভালো করে পড়বে, অঙ্কগুলো বুঝতে পারবে এবং এমসিকিউ গুলো ভালো মতো অ্যান্সার করতে পারবে। এমসিকিউ অ্যান্সার করার জন্য বোর্ড বই তো রিডিং পড়তেই হবে। এখন তোমাদেরকে বলি, যেহেতু আজকে আমি নগদান বই অঙ্কটা করলাম, সেই নগদান বইয়ে তোমরা যখন জাবেদা করো, নগদান বই জাবেদাও আসে, খতিয়ানও নগদান বই আসে। নগদান বই তো নগদ আসে, এখানে তো বাকি লেনদেন হয় না। তো নগদান বইয়ের খাতা দেখতে গিয়ে একবার আমি পরীক্ষার খাতায় টেস্টের স্টুডেন্টের পেয়েছিলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আসলে একটা মানে মজার বিষয়। নগদান বইকে নগদান না লিখে লেখে নগেন হিসাব, নাগিন হিসাব, নুডলস হিসাব, নসের হিসাব, নাগিনা হিসাব, নাভানা হিসাব, এক্সেট্রা এক্সেট্রা এগুলি লেখে। এখন বলো, এই নগদান কথাটা লিখতে গিয়ে তোমরা সাবধান, কারণ ওই নগেন নাগিন নগেন আর নুডলস এইসব করো না। আর একটা কথা, 2 ঘোড়া 3 ঘোড়া, এটা খেয়াল করবা। 3 ঘোড়া, ভয় করো ঘো দর্শনটা ডাক, ঘোড়া লিখে ফেলে। 3টা ঘোড়া, 2টা ঘোড়া, একটা ঘোড়া নগদান বই না। ঘোড়া মানে ঘর, এটা তোমরা বুঝবা। ঘোড়া আর নগেন নাগিন থেকে সাবধান থাকবা, শূন্য হইতে সাবধান থাকবা। ব্যালেন্স সিডিবিডি বের করা কিভাবে করতে হয় সেগুলো তোমরা খেয়াল করবা, ক্যালকুলেটর করবা। তো সবচেয়ে ভালো হয় যদি মুখে মুখে রাফ করে নাও, বেশি ভালো হয়, কারণ শূন্য একটা কম বেশি হলেই তোমাদের অঙ্কের অ্যান্সার পুরোপুরি ভুল আসবে। তো আজকে তোমাদের 2 ঘোড়া এবং 3 ঘোড়া নগদান বই টেক্সট থেকে একটি ইম্পর্টেন্ট অঙ্ক আমি সৃজনশীল করে বুঝিয়ে দিলাম। আগামীতে অবশ্যই আবার অ্যাকাউন্টিং বিষয় নিয়ে তোমাদের সামনে দেখা করব। এই আলোকে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আরো বেশি বেশি করে গণিতের প্র্যাকটিস করো, অনুশীলন করো। অনুশীলনের উপর কোনো বিকল্প নেই, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছ। আজকে তোমাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।